Welcome to LA Online Education, the key of success. হ্যালো স্টুডেন্ট, আজকে আমি দশম শ্রেণীর বায়ুমণ্ডল চ্যাপ্টারেরই একটা অংশ, যেটা হচ্ছে তোমার বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়াবো। তো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, 1 নম্বর প্রশ্ন। এর সঙ্গে আর যেটা থাকে সেটা হচ্ছে এর কারণ, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল লেখো। আগের গুলোতে আমি আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু এবারে ভাবছি যে একটা নোট আকারে তোমাদের লিখিয়ে দেবো। তোমরা ইউটিউব চ্যানেলে এটা পাওয়ার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে বসে যাবে এবং চ্যানেলটা শুরু হলেই আমার লেখা সঙ্গে তাল রেখে তোমরা লিখতে শুরু করে দেবে। কেন এই বিশ্ব উষ্ণায়ন কি, এটা আমি মুখে আলোচনাও করে দেব এবং তোমাদের খাতায় নোট আকারে তোমরা লিখে নেবে। তাহলে কি হবে, অনেকটা সুবিধা হবে মুখস্থ করতে। তো দেখা যাক প্রথমে একদিন এই ধরনের একটা ভিডিও করে কি হয়, তোমাদের সুবিধা হয় কি অসুবিধা হয়। যদি অসুবিধা হয় আমাদের বলে পাঠাবে। তো দেখতে থাকো। তো প্রথমেই বলছি বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো। দেখো, সূর্য থেকে যে তাপটা আসছে পৃথিবীতে, সেই তাপটা কি হচ্ছে না সরাসরি আমাদের ভূপৃষ্ঠকে মানে উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠে পড়ছে। তাহলে কি হচ্ছে না এই পৃথিবী সবটা উত্তপ্ত না করে, পৃথিবী পৃষ্ঠকে সবটা উত্তপ্ত না করে ফিরে যাচ্ছে মহাশূন্যে, তাপটা ফিরে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, পৃথিবীতে তাপের একটা সমতা বজায় থাকছে। কিন্তু কখনো কখনো যদি এই ফিরে যাওয়া তাপটা আটকে যায়, তাহলে কি হবে না পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকবে। তো কেন এই তাপটা মহাশূন্যে ফিরে যেতে বাধা পাচ্ছে না আমাদের মানুষের বিভিন্ন অবিবেচনামূলক কাজকর্ম, অর্থাৎ সিএফসি গ্যাস অতিরিক্ত পরিমাণে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া প্রভৃতি কারণে কি হচ্ছে, এই ফিরে যাওয়া তাপটা মানে এখানে আটকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে না পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বেড়ে যাচ্ছে। এই উষ্ণতা বেড়ে যাওয়াকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। তো দেখো, আমি নোট আকারে তোমাদের এই প্রশ্নটাকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝানো হয় সেটা লিখতে হবে। তো শুরু করবে এইভাবে, বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। সূর্য থেকে যে তাপ দীর্ঘ তরঙ্গ রূপে পৃথিবীতে আসে, তার মধ্যে সবটা পৃথিবীকে উত্তপ্ত না করে সেটা মহাশূন্যে ফিরে যায়। এর ফলে তাপের একটা সমতা তৈরি হয়। কিন্তু মানুষের অবিবেচনামূলক কাজকর্মের ফলে বায়ুমণ্ডলের নিচের স্তরে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায়। তার ফলে অতিরিক্ত তাপ মহাশূন্যে ফিরে যেতে পারে না। এইভাবে স্বাভাবিক উষ্ণতার থেকে অপেক্ষাকৃত উষ্ণতা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়ে থাকে। তাহলে কি হলো না বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। যে এইভাবে যেটা লিখতে পেরেছো লিখে দিলে। এরপরে পরের পয়েন্ট করো বিশ্ব উষ্ণায়নের কারণগুলি।
1 2 রোমান অক্ষর 1 2 3 করে শুধু কারণগুলি লিখবো, এগুলোকে আর অতটা বর্ণনা করার কোনো দরকার নেই। 1 নম্বর দিয়ে লেখো রোমান অক্ষর 1 দিয়ে বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া। 2 নম্বর পয়েন্ট লেখো অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষ ছেদন করা। 3 নম্বর পয়েন্ট সিএফসি নির্গত যন্ত্রের ব্যবহার অতিরিক্ত হওয়ার জন্য। 4 নম্বর কলকারখানা বা যানবাহনের কালো ধোঁয়া। 5 নম্বর জীবাশ্ম জ্বালানি। 6 নম্বর মিথেন ও নাইট্রাস অক্সাইডের নির্গমন। তো মোটামুটি এই 6টা পয়েন্ট হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ। এবার বিশ্ব উষ্ণায়নের এই যে কারণগুলি, এই কারণগুলি অর্থাৎ এই যে জিনিস যেগুলো বলা হলো, শুধুমাত্র এই পয়েন্টগুলো বড় প্রশ্নের ক্ষেত্রে যদি বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এর কারণ এবং ফলাফল সব একসঙ্গে বললো, তখন কিন্তু কারণগুলি এরকম লিখলেই হবে। এরপর যেটা আছে বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো, মানে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রভাব বা ফলাফল যাই বলো না কেন সেইটা। তো বিশ্ব উষ্ণায়নের প্রভাব বলে একটা পয়েন্ট করো। দেখো পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য প্রকৃতির উপর এর মারাত্মক প্রভাব পড়েছে এবং ভবিষ্যতে আরো প্রভাব পড়বে। এই প্রভাবগুলি হলো, 1 নম্বর হচ্ছে মেরু প্রদেশের বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন। 1 নম্বর পয়েন্ট মেরু প্রদেশের বরফের গলন ও পার্বত্য হিমবাহের গলন। উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ, যমুনাত্রী হিমবাহ ক্রমশ গলে যাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ডের বরফ এবং দক্ষিণ মেরুর হিমবাহ ক্রমশ গলে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি মেরু অঞ্চল এবং পার্বত্য অঞ্চলের হিমবাহ দ্রুত গলে যাওয়ার জন্য সেই জল এসে কোথায় পড়ছে? সমুদ্রে পড়ছে। তা সমুদ্রে তখন কি হচ্ছে, সমুদ্রে তো যে পরিমাণ জল প্রবাহিত হচ্ছে তার সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণে ওই বরফ গলিত জল এসে মেশে, তাহলে কি হবে? সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাবে। তার ফলে কি হবে? উপকূল অঞ্চল জলমগ্ন হবে, অর্থাৎ প্লাবিত হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন। অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন। দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে জলবায়ুগত পরিবর্তন ঘটে থাকে। বৃষ্টিপাতের বন্টনে সামগ্রিক পরিবর্তন ঘটে। তাই উত্তর গোলার্ধে অতিবৃষ্টি এবং দক্ষিণ গোলার্ধে খরার প্রকোপ বাড়বে। 4 নম্বর পয়েন্ট শস্য উৎপাদনে হ্রাস বৃদ্ধি। বিজ্ঞানীদের মতে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রধান খাদ্যশস্যগুলির উৎপাদন
10 থেকে 70% পর্যন্ত কমে যায়। যেমন ধান, ওট, তামাক, তুলো ও পাটের উৎপাদন কমে গেলেও অনেক সময় আম, জোয়ার, বাজরার উৎপাদন বাড়তে পারে। 5 নম্বর পয়েন্ট, কৃষি পদ্ধতির পরিবর্তন। কৃষি পদ্ধতির পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে কৃষি পদ্ধতির ব্যাপক পরিবর্তন ঘটবে। এখানকার সেচ সেবিত কৃষি অঞ্চলগুলি চারণ ভূমিতে পরিণত হবে, অর্থাৎ সেগুলো ফসল উৎপাদন হবে না, চারণ ভূমিতে পরিণত হবে। ধান, পাট, তুলো ক্রান্তীয় অঞ্চলের পরিবর্তে নাতিশীতোষ্ণ অঞ্চলে চাষ করা হবে। তো ঠিক আছে, এইটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ, মানে বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের কারণ ও বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি আলোচনা করা, অর্থাৎ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো, এইটা আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো। তো কি বলবো না, প্রথমেই বৃষ্টিপাত কাকে বলে সেটা আলোচনা করে নেবো। আমরা কি জানি যে সূর্যের তাপে নদী নালার জল সব বাষ্প হয়ে কি হয়, উপরে উঠে যায়। উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে মানে সেটা জমাটবদ্ধ হয়ে বৃষ্টিতে পরিণত হয় এবং একটা কণা আর একটা কণার সঙ্গে যুক্ত হয়ে যখন সেগুলো বড় জলকণায় পরিণত হয়ে যায়, সেগুলো আর ভেসে থাকতে না পেরে মাধ্যাকর্ষণের টানে পৃথিবীতে নেমে আসে, একই বলা হয় বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে বললে প্রথমে তোমাদের বৃষ্টিপাত কাকে বলে সেটা আগে লিখতে হবে, যেটা আলোচনা করে দিলাম। বৃষ্টিপাত কাকে বলে এটাই করতে হবে। এরপর শ্রেণী বিভাগ বলে একটা পয়েন্ট করবে, শ্রেণী বিভাগ। তাহলে বৃষ্টিপাত প্রধানত 3 প্রকারে হয়ে থাকে। বৃষ্টিপাত প্রধানত তিন প্রকার। 1 নম্বর পরিচলন। বৃষ্টি, বৃষ্টিপাত। 2 নম্বর শৈলক্ষেপ বৃষ্টিপাত। 3 নম্বর হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত।
তো ঠিক আছে, 1 নম্বর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাতটা সম্পর্কে আগে আলোচনা করা হবে। পরিচলন বৃষ্টিপাত কিন্তু ওই সাধারণভাবে যে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ বেশি থাকার জন্য কি হয় না, জলরাশি অধিক পরিমাণে উষ্ণ হয়ে যায় এবং জলীয় বাষ্প উপরের দিকে উঠে গিয়ে বৃষ্টিপাত ঘটায়। তা পরিচালন বৃষ্টিপাত করতে গেলে তোমাকে প্রথমে একটা এখানে ছবি আঁকতে হবে। পরিচলন বৃষ্টিপাতের একটা ছবি কি না, সূর্যের তাপে নদী নালা জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। তো সেগুলো আবার অতিরিক্ত ঠান্ডায় কি হয়, ওইগুলো ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই ছোট ছোট জলকণাগুলো আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আরো বড় জলকণায় পরিণত হয়। তখন কি হয়, সেগুলো আর ভেসে থাকতে না পেরে মাধ্যাকর্ষণের টানে পৃথিবীতে নেমে আসে। একে মানে এইভাবে যে বৃষ্টিপাত ঘটে থাকে তাকে বলে পরিচলন বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত সাধারণত নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে, মানে প্রতিদিনই নিরক্ষীয় অঞ্চলে বিকেলের দিকে এই বৃষ্টিপাত ঘটে থাকে। সেই জন্য এই বৃষ্টিপাতকে আবার কি বলা হয়ে থাকে না, এই বৃষ্টিপাতকে বলা হয়ে থাকে 4 o'clock rain, 4 o'clock rain একে বলা হয়ে থাকে। মানে নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিনই বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয় সেটা পরিচলন বৃষ্টিপাত হয়, আর এই বিকেলের দিকে প্রায় হয় বলে একে বলা হয় 4 o'clock rain। এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, যেটা নিরক্ষীয় অঞ্চলে ঘটে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো শৈলক্ষেপ বৃষ্টিপাতেরও একটা ছবি আঁকতে হবে। শৈলক্ষেপ বৃষ্টিপাতের একটা ছবি আঁকতে হবে। এখানটা লিখতে হবে প্রতিবাদ ঢাল, ঢাল। এই দিকটা হচ্ছে অনুবাদ ঢাল। তাহলে কি না, সাগর মহাসাগর থেকে মানে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বয়ে যায়, বয়ে গিয়ে পর্বতের এই প্রতিবাদ ঢালে বাধা পায়। বাধা পেয়ে কি হয়, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠে
শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় তোমার শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈল কথার অর্থ কি? শৈল কথার অর্থ হচ্ছে তোমার পর্বত। পর্বত, সেই জন্য শৈলক্ষেপ বৃষ্টিপাত অর্থাৎ পাহাড়ের প্রতিবাদ ঝাড়ে, পর্বতের প্রতিবাদ ঝাড়ে যে বৃষ্টিপাত ঘটে তাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর কি বলতে হবে? সূর্যের তাপের সমুদ্র থেকে জল বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সমুদ্রের উপর দিয়ে বয়ে যায়, গিয়ে সমুদ্র থেকে যায়, গিয়ে কি হয় পর্বতের প্রতিবাদ ঝাড়ে বাধা পায়। পর্বতের প্রতিবাদ ঝাড়ে বাধা পেয়ে অতিরিক্ত ঠান্ডায় সেটা উপরের দিকে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে, অতিরিক্ত শীতল ও ঘনীভূত হয়ে প্রতিবাদ ঝাড়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হয় পরিচালন বৃষ্টিপাত। এইবার এই পরিচালন বৃষ্টিপাত আলোচনা করতে গেলে তোমাকে বৃষ্টির ছায় অঞ্চল সম্পর্কে জানতে হবে। কিরকম বৃষ্টির ছায়, এইখানটা করবো না, এই দিকটা দেখি। বৃষ্টির ছায় অঞ্চল, বৃষ্টির ছায় অঞ্চল। বৃষ্টির ছায় অঞ্চল কিরকম না, এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতের প্রতিবাদ ঝালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দিল। তারপর এই বাতাস যখন পর্বতের অনুবাদ ঝালে যায় তখন কি হয়, তাতে আর জলীয় বাষ্প থাকে না। তার ফলে ওই দুর্বল জলীয় বাষ্পপূর্ণ বাতাসে আর বৃষ্টিপাত ঘটে না। সেই জন্য অনুবাদ ঝালে, পর্বতের অনুবাদ ঝালে আর বৃষ্টিপাত ঘটে না। এই অঞ্চলটা কি বলা হবে? তোমার বৃষ্টির ছায় অঞ্চল। আমাদের তোমার মেঘালয়, মালভূমি, গারো, জয়ন্তী, খাসি এইসব পাহাড়ের ঢালে বাধা পেয়ে, প্রতিবাদ ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটছে। অন্যদিকে শিলং একটি বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে, কারণ সেখানে আর জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেটা যাচ্ছে সেই বাতাসে আর জলীয় বাষ্প থাকছে না, তারপরে শিলংয়ে বৃষ্টিপাত ঘটছে না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ঘূর্ণ বৃষ্টি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণ বৃষ্টি, এই ঘূর্ণ বৃষ্টির ব্যাপারটা কি না, ঘূর্ণ বৃষ্টি হচ্ছে যে কোনো এক জায়গায় মানে গভীর নিম্নচাপ সৃষ্টি হলে কি হবে, গভীর নিম্নচাপ সৃষ্টি হলে কোন এক জায়গায় গভীর নিম্নচাপ সৃষ্টি হয়ে গেল, সেই সময় কি হলো, এইখানকার মানে বাতাস অতিরিক্ত পরিমাণে গরম হলো, গরম হয়ে উপরের দিকে উঠে গেল। তখন পাশ থেকে ঠান্ডা শীতল বাতাস এই জায়গাটাকে পূরণ করার জন্য ছুটে আসে। তার ফলে কি হয়, এই দুটো বাতাস একসঙ্গে সংঘর্ষ হয় এবং ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়, ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে অতিরিক্ত শীতলতার জন্য সেগুলো শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিকণায় পরিণত হয় এবং বৃষ্টিপাত রূপে পৃথিবীতে ঝরে পড়ে। এই বৃষ্টিকে বলা হয় ঘূর্ণ বৃষ্টি। এই ঘূর্ণ বৃষ্টি আবার দুভাবে হতে পারে, একটা হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। তাহলে প্রথমে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বললে তোমাদের বৃষ্টিপাতের সংজ্ঞাটা আগে লিখে দিতে হবে, তারপরে বৃষ্টিপাতের সংজ্ঞা লিখে দেওয়ার পরে শ্রেণীবিভাগ মানে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ একটা পয়েন্ট করবে, দিয়ে লিখতে হবে বৃষ্টিপাত প্রধানত 3 ভাবে হয়ে থাকে। এক হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, দিয়ে যেটা বর্ণনা করা হলো ওটা করবে, পাশে একটা ছবি দেবে। 2 নম্বর হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করা হলো সেটা করবে। আর শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করার সময় তোমাদের বৃষ্টির ছায়া অঞ্চল সম্পর্কে আলোচনা করতে হবে। তারপরে নেক্সট হচ্ছে কি ঘূর্ণ বৃষ্টি। এই ঘূর্ণ বৃষ্টি যখন আলোচনা করবে তার সঙ্গে এই দুটো পয়েন্ট উল্লেখ করে দিতে হবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এবং ক্রান্তীয় ঘূর্ণবাত। তো ঠিক আছে, আজকে বৃষ্টিপাত চ্যাপ্টার তোমরা পড়বে।
আমাদের স্যারের ক্লাসটা ভালো লাগলে সবাই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের পরবর্তী ভিডিও খুব শিগগিরই আপলোড করব। পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। লকডাউন চলছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।